Hello my dear students, today I will talk about transformation of sentences. Transformation of sentences এর চারটি পার্ট রয়েছে। একটি পার্ট হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং অফটেটিভ। দ্বিতীয় পার্টটি রয়েছে ডিগ্রি চেঞ্জিং। তৃতীয় পার্টটি হচ্ছে ভয়েস চেঞ্জিং। চতুর্থ পার্টটি রয়েছে সিম্পল থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড, আবার কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স এক্সেট্রা। আজকে আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। চলো তাহলে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুলসগুলো দেখি এবং প্র্যাকটিস করি। লেটস স্টার্ট। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমাদেরকে সবার আগে জানতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কী এবং নেগেটিভ সেন্টেন্স কী। আচ্ছা, আমরা জানি সেন্টেন্সের 5টি প্রকারভেদ রয়েছে। একটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আরেকটি রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, থার্ড হচ্ছে ইম্পারেটিভ, ফোর্থ অপটেটিভ, ফিফথ এক্সক্লামেটরি। তার মধ্যে অ্যাসার্টিভ যে সেন্টেন্সটি রয়েছে সেটা হচ্ছে বিবৃতিমূলক সেন্টেন্স। এই বিবৃতিমূলক সেন্টেন্সেরই দুইটি ভাগ আছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের হাঁ বোধক বাক্যগুলো, আর নেগেটিভ সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের না বোধক বাক্যগুলোকে। যেমন আমি যদি লিখি হি ইজ আ স্টুডেন্ট, দিস ইজ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করব। তাহলে আমরা কি করি? আমরা জানি যদি কোনো বাক্যের ভিতর অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসিয়ে এটাকে নেগেটিভ করতে হয়। তাহলে আমরা লিখলাম দিস ইজ নট আ স্টুডেন্ট। এটা হয়ে গেল নেগেটিভ বাক্য, আর এটা হলো অ্যাফার্মেটিভ বাক্য। এই অ্যাফার্মেটিভ বাক্যটাকে আমরা নেগেটিভ করব। কিন্তু দেখো, এই অ্যাফার্মেটিভ বাক্যটাকে যখনই আমরা নেগেটিভ করলাম অর্থ কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখানে ছিল হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এখানে আমি বললাম হি ইজ নট এ স্টুডেন্ট, সে ছাত্র না। তার মানে কি অর্থটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। বাট এটা ট্রান্সফরমেশনের রুলস না। ট্রান্সফরমেশন মানে হচ্ছে সেন্সের পরিবর্তন করতে হবে, বাট অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। এইখানে অর্থ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আমরা এই বাক্যটাকে অরিজিনালি ট্রান্সফরমেশনের রুলসের ভিতরে আনতে পারবো না। এই ক্ষেত্রে আমরা কি করব? কিছু রুলসে যাব। যেমন 1 নম্বর রুলসে যাই। যদি আমি লিখি অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য। এই বাক্যটাকে আমরা নেগেটিভ করব। আমরা একটা রুলস জানি অ্যাফার্মেটিভের, যদি কোনো জায়গায় অনলি, এই বাক্যটিকে আমরা নেগেটিভ করব। এইখানে নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের রুল হচ্ছে কোনো সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, আর সেটা দ্বারা যদি কোনো গড অথবা ব্যক্তিকে বোঝানো হয় তাহলে সেখানে অনলির পরিবর্তে আমরা লিখব নান বাট। জাস্ট অনলিটাকে আমরা চেঞ্জ করে দিয়ে লিখব নান বাট, তারপরে হচ্ছে আল্লাহ ক্যান হেল্প আস, হয়ে গেল নেগেটিভ। এখন দেখো অর্থটার কোনো পরিবর্তন হয় না। আমি বলছি একমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারে। এইখানে আমি লিখলাম নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, মানে আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না। তাহলে এখানে কি দাঁড়ালো? আমার অর্থ ঠিকই আছে কিন্তু বাক্যটির স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে গেছে। এটা ছিল অ্যাফার্মেটিভ বাক্য, এটা হয়ে গেছে নেগেটিভ বাক্য, বাট অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন। ওকে, আমরা একে একে ট্রান্সফরমেশন অন্য রুলগুলোতে চলে যাই। এই হচ্ছে অনলির একটা রুল দেখলাম। তাহলে আমরা এখানে অনলি রুলটা একটু সংক্ষেপে করে লিখতে পারি এইভাবে, অনলি ব্র্যাকেটে লিখি ব্যক্তি। অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝানো হয় তাহলে অনলির পরিবর্তে আমরা লিখব কি নান বাট। কি লিখব? নান বাট। তার মানে আমরা আবার বলি একটু, অনলি যদি থাকে আর সেটা দ্বারা যদি ব্যক্তি বোঝানো হয় তাহলে আমরা অনলির পরিবর্তে লিখব নান বাট। কিন্তু যদি অনলি দ্বারা ব্যক্তি না বুঝিয়ে কোনো বস্তু বোঝায় তাহলে আমরা কি লিখব? যেমন আমি লিখলাম তমা লাইকস অনলি সুইটস। তমা লাইকস অনলি সুইটস, তোমা শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। এখানে কিন্তু অনলি দ্বারা কোনো ব্যক্তিকে বোঝানো, অনলি দ্বারা কি বোঝানো হয়েছে? সুইটস,
মিষ্টিকে ইন্ডিকেট করা হয়েছে। মিষ্টি কিন্তু কোনো ব্যক্তি না, এটা একটা বস্তু। যেহেতু অনলি দ্বারা একটা বস্তুকে বোঝানো হয়েছে, তাহলে আমরা অনলির পরিবর্তে লিখব নাথিং বাট। কি লিখব? নাথিং বাট। তাহলে আমরা এটা লিখব কি, তমা লাইকস নাথিং বাট সুইটস। অর্থ কি দাঁড়ালো? আমি বললাম তমা লাইকস অনলি সুইটস, তমা শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। এইখানে লিখলাম তমা লাইকস নাথিং বাট সুইটস, তমা মিষ্টি ছাড়া আর কিছুই পছন্দ করে না। আমার অর্থ কিন্তু ঠিকই রইলো, বাট আমার সেন্টেন্সটা পরিবর্তন হয়ে গেল, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চলে আসলো নাথিং বাটের কারণে। ঠিক আছে? তাহলে এখন আমরা বুঝলাম অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝানো হয় তাহলে আমরা লিখব নাথিং বাট। অনলি বস্তু, অনলি দ্বারা বস্তু বোঝালে আমরা কি লিখব? নাথিং বাট। ওকে, নেক্সট অনলির আরেকটা রুল আছে। থার্ড রুল হচ্ছে অনলি দ্বারা যদি কোনো সংখ্যা বা বয়স বোঝানো হয়। কি বোঝানো হয়? সংখ্যা বা বয়স। যেমন হি ইজ অনলি 10 years old। এইখানে অনলি দ্বারা কিন্তু সংখ্যা বা বয়স বোঝানো হয়েছে। এরকম যদি অনলি দ্বারা কোনো সংখ্যা বা বয়স বোঝানো হয় তাহলে আমরা অনলির পরিবর্তে লিখব নট মোর দেন অথবা নট লেস দেন। ওকে, হি ইজ নট মোর দেন 10 years old। এইখানে আমি বললাম হি ইজ অনলি 10 years old, সে মাত্র 10 বছর বয়সী। আমি লিখলাম হি ইজ নট মোর দেন 10 years old, সে 10 বছরের বেশি না। তার মানে কি, আমার বাক্যটার অর্থ ঠিকই আছে, শুধুমাত্র স্ট্রাকচারের পরিবর্তন হয়েছে। তাহলে আমরা বুঝলাম অনলি দ্বারা যদি সংখ্যা বোঝানো হয় বা বয়স বোঝানো হয় তাহলে সেখানে আমরা অনলির পরিবর্তে লিখব নট মোর দেন অথবা নট লেস দেন। এখন অনলির আমরা কয়টা রুল পেলাম? 3টা রুল। কী কী রুল পেলাম আমরা এক নজর একটু দেখি। অনলি, অনলি দ্বারা যদি ব্যক্তিকে বোঝানো হয় তাহলে অনলির পরিবর্তে হবে নান বাট। অনলি দ্বারা যদি বস্তুকে বোঝানো হয় তাহলে অনলির পরিবর্তে হবে নাথিং বাট। অনলি দ্বারা যদি সংখ্যা বা বয়স বোঝানো হয় তাহলে অনলির পরিবর্তে হবে নট মোর দেন অথবা নট লেস দেন। অনলির এই 3টাই রুল, এর বাইরে অনলির কোনো আর রুল নাই। আমরা তাহলে এক নজরে পড়ে নেই। অনলি দ্বারা ব্যক্তি বোঝালে নান বাট, অনলি দ্বারা বস্তু বোঝালে নাথিং বাট, অনলি দ্বারা সংখ্যা বা যদি বয়স বোঝায় তাহলে হবে নট মোর দেন অথবা নট লেস দেন। তোমরা যখন অনলি রুলগুলো পড়বে, তোমরা তো এখন বুঝতে পারলে, যখনই অনলি রুলগুলো পড়বে খাতায় এইভাবে লিখবা রুল 1, এইভাবে লিখে তারপরে এইভাবে লিখবা অনলি দ্বারা ব্যক্তি বোঝালে নান বাট, অনলি দ্বারা বস্তু বোঝালে নাথিং বাট, অনলি দ্বারা সংখ্যা বা বয়স বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন। এরপরে আসি আমরা দ্বিতীয় রুলসে। আমাদের দ্বিতীয় রুলটা কি আমরা দেখি। এবার আমরা দ্বিতীয় রুলসে যাব। দ্বিতীয় রুলসটি হচ্ছে মাস্ট অথবা হ্যাভ টু থাকলে আমরা এর পরিবর্তে লিখব ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। যখন আমরা ক্যান নট হেল্প লিখব তখন কিন্তু আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, কিন্তু ক্যান নট বাট লিখলে আর ভার্বের সাথে কোনো আইএনজি যোগ করার প্রয়োজন হবে না। বাট ক্যান নট হেল্প লিখলে আমাদেরকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমরা একটা উদাহরণে চলে যাই। যেমন আমি যদি লিখি উই মাস্ট obey our প্যারেন্টস, আমাদের অবশ্যই পিতামাতাকে মান্য করা উচিত। তাহলে এখন এখানে আমরা কি করব, যেহেতু মাস্ট আছে, মাস্টের পরিবর্তে আমরা পড়ছি মাস্ট অথবা যদি হ্যাভ টু থাকে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তাহলে আমরা লিখব উই ক্যান নট বাট obey
our parents. ওকে, এই হচ্ছে যদি আমি ক্যান নট বাট বসাই। কিন্তু আমি যদি ক্যান নট না বাট না বসিয়ে ক্যান নট হেল্প বসাইতাম, ক্যান নট হেল্প, তাহলে কিন্তু এখানে আমার অবে না লিখে অবেইং লিখতে হতো। কি লিখতে হতো? অবেইং, অবেইং আওয়ার প্যারেন্টস। এই হচ্ছে চেঞ্জ, এছাড়া আর কোনো পার্থক্য নেই মাস্টার। ওকে, এখন আমরা একটু দেখি হ্যাভ টু যদি থাকে তাহলে আমরা কিভাবে করব। আমি লিখলাম উই হ্যাভ টু স্টাডি রেগুলারলি। হ্যাভ টু আছে, তাহলে আমরা লিখব উই ক্যান নট বাট স্টাডি রেগুলারলি। ওকে, এই হচ্ছে হ্যাভ টু। চেঞ্জটা হচ্ছে যদি এইখানে থাকতো উই হ্যাড টু স্টাডি, তাহলে আমরা কি করতাম? হ্যাভ টু থাকলে তো ক্যান নট বাট যদি হ্যাড টু থাকে তাহলে কিন্তু আমাদেরকে বসাতে হবে কুড নট বাট। তাহলে লিখতে হবে উই কুড নট বাট স্টাডি রেগুলারলি। ওকে, এই হচ্ছে আমাদের হ্যাভ টুর একটুখানি পরিবর্তন। ওকে, এখন আমরা 2 নম্বর রুলটা খুব সংক্ষেপে লিখি বোঝার জন্য। আমরা যখন লিখবো, খাতায় নোট করব, তখন আমরা এইভাবে লিখব রুল 2 মাস্ট অথবা হ্যাভ টু। এটার পরিবর্তে কি আসবে? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ওকে, এই হচ্ছে আমাদের দ্বিতীয় রুল। এবার আমরা চলে যাই তৃতীয় রুলসে। শিক্ষার্থীরা, আমরা কিন্তু রুল যতই শিখি না কেন, যদি প্র্যাকটিস না করি আমাদের রুল কিন্তু কখনোই মনে থাকবে না। এই জন্য ট্রান্সফরমেশনকে ভালো করে আয়ত্তে আনতে হলে অথবা ট্রান্সফরমেশনে তুমি যদি দক্ষ হতে চাও, তোমাকে অবশ্যই মোর প্র্যাকটিস করতে হবে। ইফ ইউ প্র্যাকটিস মোর ইউ উইল লার্ন মোর। ওকে, আমরা এবার চলে যাব 3 নম্বর রুলসে, এভরি। 3 নম্বর রুলসটা হচ্ছে যদি এভরি থাকে, বাক্যের শুরুতে যদি এভরি থাকে, তাহলে আমরা এভরির পরিবর্তে লিখব দেয়ার ইজ নো। কি লিখব? এভরির পরিবর্তে দেয়ার ইজ নো। তারপরে এভরির পরের যে নাউনটা আছে সেইটা লিখে আমরা লিখব বাট, দেন যা আছে তাই। ওকে, একটা উদাহরণে চলে যাই। আমরা যদি এভাবে লিখি এভরি মাদার loves her child। এখন কি হবে? এভরি। আমরা তো আগেই জানলাম যে এভরি যদি থাকে তাহলে এভরির পরিবর্তে লিখব দেয়ার ইজ নো। ওকে, আমরা লিখি দেয়ার ইজ নো। তারপরে এভরির পরের নাউনটি, এখানে নাউন হচ্ছে মাদার। ওকে, মাদার। এরপর আমাদের লিখতে হবে বাট। তারপরে যা আছে সব ঠিক থাকবে, loves her child। তাহলে আমরা এভরি রুলটা কি শিখলাম? যদি কোথাও এভরি থাকে তাহলে আমরা এভরির পরিবর্তে লিখব দেয়ার ইজ নো। এভরির পরের যে নাউনটা থাকবে সেইটা, তারপরে লিখবো একটা বাড়তি নিয়ে আসবো, এরপরে লিখব বাকি যা আছে তাই। ওকে, কিন্তু এখানে একটু পরিবর্তন আছে, একটু এক্সেপশনাল একটা রুল আছে এভরির। যদি এরকম থাকতো every man has style। এইখানে হ্যাজ একটি ভার্ব আছে, এটাই হচ্ছে আসলে আমাদের এক্সেপশনালের কারণ। এভরি যুক্ত বাক্যে তো আমরা জানি যে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো লিখবো, তারপর এভরির পরে নাউনটি লিখবো, তারপর একটা বাট আনবো। বাট যদি এভরি যুক্ত বাক্যে হ্যাজ থাকে তাহলে কিন্তু আমাদের হ্যাজ উঠিয়ে দিয়ে উইদাউট বসাতে হবে। ওকে, তাহলে আমরা একটু দেখি এখানে কি লিখব। দেয়ার ইজ নো, এভরির পরে নাউনটি ম্যান, হ্যাজ উঠিয়ে দিয়ে আমরা কি লিখবো বলেছি? উইদাউট স্টাইল।
ওকে, ব্যতিক্রম রুলস সচরাচর দেখা যায় না, তবে এক্সেপশনাল যদি প্রশ্ন করা হয় তাহলে এই ধরনের রুলগুলো চলে আসে। এভরি যদি থাকে এভরির পরিবর্তে আমরা লিখব দেয়ার ইজ নো, তারপরে এভরি পরের যে নাউনটি সেটা, আর যদি হ্যাজ থাকে হ্যাজ উঠিয়ে দিয়ে আমরা লিখব কি উইদাউট। ওকে, এই আমাদের গেল এভরি রুলটি। তোমাদের তাহলে এটা শর্টকাটে লিখে রাখবা। এভরি যদি থাকে এভরির পরিবর্তে এইভাবে লিখবা, যদি এভরি থাকে এভরির পরিবর্তে লিখব দেয়ার ইজ নো, তারপরে প্লাস নাউন প্লাস বাট প্লাস ডট ডট ডট। এইখানে ওই যে বাটের জায়গায় উইদাউট আসবে, সেটা হচ্ছে শুধুমাত্র হ্যাজের ক্ষেত্রে। ওকে, আমরা 4 নম্বর রুলে চলে যাই। আমাদের 4 নম্বর রুলটা হলো অ্যাজ সুন অ্যাজ। কোনো বাক্য যদি অ্যাজ সোন অ্যাজ দিয়ে শুরু হয় তাহলে আমরা কি করব? অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি শুরু, আমরা আগে একটা উদাহরণ দেখি তারপরে বাকিটা বলছি। এরকম যদি হয় অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ হি ran away। তাহলে আমরা কি করব? অ্যাজ সুন অ্যাজ যদি কোথাও থাকে আমরা অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে লিখব নো সুনার হ্যাড হি। আমরা একটা রুল জানি, কোনো বাক্যে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হয়। তাহলে এইখানে যেহেতু এই ভার্বটা পাস্ট ফর্মে আছে, এটাকে আমরা পাস্ট পার্টিসিপলে নিয়ে যাব সিন, তারপরে যা আছে তাই, সিন দ্য পুলিশ, কমার পরিবর্তে লিখব আমরা দেন, এরপরে যা আছে তাই, অ্যাওয়ে। ওকে, আবার একটু খেয়াল করি, যদি কোনো সেন্টেন্স অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হয় তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে লিখব নো সুনার হ্যাড, ভার্বের তৃতীয় রূপ V3, কমার পরিবর্তে আসবে দেন। পরিবর্তন কয়টা হলো? 3টা। অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড, ভার্বের পরিবর্তে ভার্বের তৃতীয় রূপ বা ভার্বের পাস্ট পার্টিসিপল, কমার পরিবর্তে দেন। এই হচ্ছে আমাদের অ্যাজ সুন অ্যাজের রুলটি। ওকে, তাহলে তোমরা শর্টকাটে এইভাবে লিখবা অ্যাজ সুন অ্যাজ নো সুনার হ্যাড প্লাস V3 ডট ডট, এখানে ধরো ভার্ব ছিল, ভার্বের পরিবর্তে আসছে ভার্বের তৃতীয় রূপ, এখানে ছিল কমার পরিবর্তে এখানে আসছে দেন। ওকে, 3টা পরিবর্তন, অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড, ভার্বের পরিবর্তে ভার্বের তৃতীয় রূপ, কমার পরিবর্তে দেন। এইভাবে আমরা যদি শর্টকাটে মনে রাখি আমাদের জন্য সহজ হবে। আমরা বইয়ের গদবাঁধা রুলগুলো যদি মুখস্থ করতে যাই দেখা যাবে আমাদের কিছুক্ষণ পরেই আমরা রুলগুলো ভুলে যাব। এইভাবে তুমি খাতায় যদি একটানা 5 থেকে 6 বার লেখো তাহলে তোমার কিন্তু মনে থাকবে, তুমি আর ভুলবা না। আর একাধিকবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। ওকে, নেক্সট রুল, যদি কোথাও বোথ এবং অ্যান্ড থাকে, এইভাবে ধরো বাক্যের শুরুতে বোথ আছে, একটু পরেই একটা নাউনের পরে একটা অ্যান্ড আছে। যেমন আমি যদি এরকম লিখি হি লাইকস বোথ ম্যাঙ্গো অ্যান্ড অ্যাপল, সে পছন্দ করে আম এবং আপেল দুটোই। এইখানে দেখো বোথ আছে, বোথের পরে একটা নাউন, তারপরে অ্যান্ডের পরে আরেকটি নাউন। তাহলে এখন আমরা কি পরিবর্তন করব? প্রথম বোথ উঠিয়ে দিয়ে আমরা লিখব হি লাইকস নট অনলি ম্যাঙ্গো, পরের অ্যান্ড উঠিয়ে দিয়ে আমরা লিখব বাট অলসো অ্যাপেল। খুবই সহজ রুলটি, শুধু মনে রাখবো বোথ আর যদি অ্যান্ড থাকে এবং সেটা দিয়ে যদি 2টা নাউন যুক্ত অবস্থায় থাকে তাহলে প্রথম বোথের পরিবর্তে লিখব নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে লিখব বাট অলসো। দেখো সে পছন্দ করে আম এবং আপেল দুটোই, সে শুধুমাত্র নট অনলি মানে হচ্ছে শুধুমাত্রই, সে শুধুমাত্র আমই পছন্দ করে না, সে আপেলও পছন্দ করে। অর্থটা সুন্দর না? ওকে, তাহলে বোথ এবং অ্যান্ডের রুলটা আমরা তাহলে এইভাবে লিখব, বোথ অ্যান্ড এইভাবে লিখে আমরা বোথের নিচে দিব নট অনলি
নট অনলি অ্যান্ডের নিচে দেব বাট অলসো। আচ্ছা, এখানে আরেকটু কথা বলে রাখি, অনেক সময় দেখা যায় বোথ না থেকে অ্যান্ড দ্বারা দুইটা নাউন যুক্ত অবস্থায় থাকে। যেমন আমি যদি লিখি রিপন লাইকস কফি অ্যান্ড টি, কফি অ্যান্ড টি, ওকে, এখানে কিন্তু বোথ নাই, বাট কফি অ্যান্ড টি দুইটা নাউন অ্যান্ড দ্বারা যুক্ত আছে। এই ক্ষেত্রে তুমি কি করবে, রিপন লাইকস, সরি এখানে এস দিতে ভুল হয়ে গিয়েছে, লাইকস নট অনলি কফি, only coffee but also tea, ওকে। খুবই সহজ রুলটা, একটু প্র্যাকটিস করলেই মনে থাকবে। বোথ নট অনলি অ্যান্ড বাট অলসো, নট অনলি বাট অলসো, কোথাও নট অনলি দেখলে আমরা বাট অলসো বসাবো, এই হচ্ছে কথা, ওকে। নেক্সট রুল, আমরা অ্যাফার্মেটিভ যে সাধারণ যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো আছে সেইগুলোকে নেগেটিভ করব। এটা কিন্তু দেখতে খুব সহজ, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট রুল। ট্রান্সফরমেশনের ভিতরে পরীক্ষায় যতগুলো রুলস আছে তার ভিতরে এই রুলটা সবচেয়ে বেশি আসে। এই রুলটা সহজ, এই রুলটার জন্য কিছু বিপরীত শব্দ মনে রাখতে হয়, এছাড়া এই রুলটার জন্য আর তেমন কোনো কাজ করতে হয় না। যেমন আমি লিখলাম, খুব সহজ একটা রুল দিই তোমাদেরকে, একটা এক্সাম্পল দিই, হি ইজ আ গুড স্টুডেন্ট। খুব সিম্পল একটা সেন্টেন্স, এইটাকে আমরা নেগেটিভ করব। এটা নেগেটিভ করার জন্য আমরা প্রথমে বাক্যটিকে নেগেটিভ করি। এই বাক্যটিকে নেগেটিভ করার জন্য আমাদেরকে কী করতে হবে, আমরা জানি যদি কোনো সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব থাকে, ওইটা নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্বের পরে একটা নট বসিয়ে দিতে হয়, তারপরে নেগেটিভ হয়ে যায়। কিন্তু আমরা একদম শুরুতে কিন্তু দেখেছিলাম তাহলে অর্থের সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা অর্থের পরিবর্তন করতে পারবো না, মূল শব্দের বিপরীত শব্দের পরিবর্তন করব। হি ইজ আ গুড স্টুডেন্ট, গুডের বিপরীত শব্দটা কি, ব্যাড স্টুডেন্ট, ওকে। তাহলে দেখো, হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট, আমি এখানে বলেছিলাম কিন্তু সে একজন ভালো ছাত্র, আমি এখানে বললাম সে খারাপ ছাত্র না, তার মানে কি সে ভালো ছাত্র। এই এক্সাম্পলটা আসলে শুনলেই হাসি আসে যে সে, আমি কথাটা ঘুরিয়ে বললাম সে ভালো ছাত্র, আবার বললাম সে খারাপ ছাত্র না, তার মানে কি কথা একই, খালি আমাদের স্ট্রাকচারাল চেঞ্জ আসছে, ওকে। তার মানে এখানে রুলসটা হচ্ছে কি, আমি রুলসটা একটু লিখি, সাধারণ, এটা একটু ডিটেইল লিখি তাহলে তোমাদের সুবিধা হবে মনে রাখতে। সাধারণ অ্যাফার্মেটিভ বাক্যকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য বাক্যটিকে নাবোধক করে মূল শব্দের বিপরীত শব্দ লিখতে হবে। খুবই সহজ, আমি একদম নিজের ভাষায় লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বিপরীত শব্দ লিখতে হবে, ওকে। আর একটু উদাহরণ দিই, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই কি মরণশীল, মর্টাল, ওকে। এখন এটাকে আমরা নেগেটিভ করব। আমরা জানি অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে বিপরীত করতে হয়। এখন এখানে মূল শব্দ মর্টাল মানে কি মরণশীল, এটা বিপরীত শব্দ হচ্ছে ইমমর্টাল, তাহলে হবে ইমমর্টাল, ওকে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, ম্যান ইজ নট ইমমর্টাল, মানুষ অমরণশীল নয়, তার মানে কি মানুষ মরণশীল। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট রুল, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মোস্ট ইম্পর্টেন্ট রুল হচ্ছে এইটা। সো তোমরা খুব ভালো করে এই রুলটা মনে রাখবে, সহজ। এটার জন্য কিছু বিপরীত শব্দ তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট আরেকটা শব্দ বলি, আমি যদি লিখি আই অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সব সময় তোমাকে মনে রাখবো, আমরা বলি না, ওকে। এখন
এইখানে দেখো অলওয়েজ আছে, এটা কিন্তু সাধারণ একটা অ্যাফার্মেটিভ বাক্য। আমরা নট আগে এটাকে নেগেটিভ করে তারপরে মূল শব্দের বিপরীত শব্দ বসাতে পারি। বাট যদি অলওয়েজ থাকে আমাদের কাজটা একটু সহজ হয়ে যায়। আমরা অলওয়েজ থাকলে অলওয়েজের পরিবর্তে লিখব নেভার। আই নেভার, এই রিমেম্বারের বিপরীত শব্দ, রিমেম্বার মানে মনে রাখা, রিমেম্বারের বিপরীত শব্দ হচ্ছে ফরগেট। তাহলে আই নেভার ফরগেট ইউ, আমি কখনোই তোমাকে ভুলবো না, তার মানে কি আমি সবসময় তোমাকে মনে রাখবো। তাহলে এটা কিন্তু আরেকটা রুল, ওই রুলটার মতোই, ওই রুলটার একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে যদি কোথাও অলওয়েজ থাকে আমরা অলওয়েজের পরিবর্তে নেভার বসাবো, মূল শব্দের বিপরীত শব্দ বসাবো। ওকে, ওকে স্টুডেন্টস, অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরও কিছু রুলস আছে, আমরা সেগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে যে কয়েকটা রুল আমরা আলোচনা করলাম সেগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। আর কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর শেষে যে কমেন্ট বক্স আছে সেখানে গিয়ে তোমরা তোমাদের সমস্যাগুলো বা মতামতগুলো আমাকে লিখে পাঠাবে, আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে সেগুলোর উত্তর দিতে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, হ্যাভ এ গুড ডে।